ডাউন ব্যান্ডেল নৈহাটি লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। হুগলি জেলার একটি ছোট শহর হলো ব্যান্ডেল। আর আজ আপনাদের সামনে তুলে ধরব এই ব্যান্ডেল শহরটাকে। দেখে নেব ব্যান্ডেল এবং তার আশেপাশের কিছু দর্শনীয় স্থান। ব্যান্ডেল নামটা আমাদের অনেকেরই জানা। এই ট্রিপটা করার জন্য প্রথমে আমাদের ব্যান্ডেল স্টেশনে আসতে হবে। এবার বলি ব্যান্ডেলে কিভাবে আসবেন। হাওড়া থেকে ব্যান্ডেলে আসার প্রচুর লোকাল এবং এক্সপ্রেস ট্রেন পেয়ে যাবেন। শিয়ালদহ থেকে ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন সকাল 7:20 মা তারা এক্সপ্রেস, 8:06 শিয়ালদা কাটোয়া গ্যালোপিং লোকাল, 10:15 বর্ধমান লোকাল। আমাদের এই ট্রিপটা যেহেতু সারা দিনের, সকাল সকাল বেরোলেই ভালো, তাই সকালবেলা যে কটা ট্রেন ডাইরেক্ট আসছে ব্যান্ডেল তার ইনফরমেশনটা শেয়ার করলাম। এছাড়া আপনারা শিয়ালদহ থেকে নৈহাটি পর্যন্ত এসে নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল পেয়ে যাবেন ব্যান্ডেলে আসার জন্য। ব্যান্ডেল স্টেশনে প্রচুর টোটো এবং অটো পেয়ে যাবেন এই পুরো ট্রিপটা করার জন্য। এছাড়াও আপনারা ভেঙে ভেঙে যেতে পারেন, কারণ প্রত্যেকটি জায়গায় টোটো এবং অটো অ্যাভেলেবেল থাকে। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হংসেশ্বরী মন্দির। এই হংসেশ্বরী মন্দিরটি ব্যান্ডেল এবং ত্রিবেণীর মধ্যে বাঁশবেড়িয়াতে অবস্থিত। 1799 খ্রিস্টাব্দে রাজা নৃসিংহদেব এই মন্দিরের কাজটি নির্মাণ শুরু করেন। তিনি অসম্পূর্ণ রেখেই মারা যান। পরে 1814 খ্রিস্টাব্দে রানী শঙ্করী দেবী এই মন্দিরের কাজটি সম্পূর্ণ করেন। এই মন্দিরটি টেরাকোটা কাজের জন্য খুবই বিখ্যাত। রাজা নৃসিংহদেবের মাতার নাম ছিল হংসেশ্বরী, তো সেই নাম অনুসারেই কিন্তু এই দেবীর নাম হংসেশ্বরী দেবী। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা কালী, কিন্তু এখানকার মা নীলবর্ণা। মন্দিরে ঢোকার আগে বেশ কিছু দোকান পেয়ে যাবেন, সেখান থেকে পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিতে পারেন। এবার আসি এই হংসেশ্বরী মন্দিরে কখন পুজো হয়। সকাল থেকে পুজো শুরু হয়ে যায়। অঞ্জলি হয় দিনে দুবার, সকাল 11টার সময় আর দুপুর 12:20-তে। মাকে ভোগ নিবেদন করার পর আর পূজা হয় না, আবার পূজা হয় সেই বিকাল বেলায়, কিন্তু আর অঞ্জলি হয় না। যদি আপনারা এই মন্দিরে এসে অঞ্জলি দিতে চান তাহলে এই সময়টা মাথায় রেখে আসবেন। সকালে কটা থেকে কুপন কাটা যায়? 7টা থেকে 9টার মধ্যে টাইম, যেহেতু বেশি করা হচ্ছে বলে এখন শীতকাল পাচ্ছেন, নাহলে পেতেন না। কুপন কাটলে আপনার এখানে এসে কাটতে হবে, তাই তো? ভোগ দেওয়া শুরু হয় দুপুর 1টা থেকে। মায়ের ভোগ প্যাকিং করে দেওয়া হয়, যেটা আপনারা ওখানে বসেও খেতে পারেন, আবার বাড়ি নিয়েও আসতে পারেন। মূল মন্দিরের সামনেই রয়েছে রাজবাড়ি এবং পাশে রয়েছে টেরাকোটা নির্মিত অনন্ত বাসুদেবের মন্দির। এই মন্দিরে ওঠা এখন বন্ধ করে দিয়েছে, যেহেতু বহু বছরের মন্দির এটি। আমাদেরও উচিত এই ঐতিহাসিক জিনিসকে সাবধানে রাখা। মন্দিরের চারপাশটা এতটাই স্নিগ্ধ, শান্ত এবং মনোরম পরিবেশ, মনে হবে ঘন্টার পর ঘন্টা এখানেই বসে থাকি। ব্যান্ডেল ঘুরতে আসলে প্রথমেই কিন্তু আমাদের মাথায় চলে আসে ব্যান্ডেল চার্চের কথা। এখন আমি দাঁড়িয়ে আছি ব্যান্ডেল চার্চে। ব্যান্ডেল চার্চটি খুব সুন্দর সাজানো গোছানো। ব্যান্ডেল চার্চটির পুরো নামটা হলো দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি। প্রাচীনতম খ্রিস্টান চার্চগুলির মধ্যে এই চার্চটি কিন্তু একদমই অন্যতম। সামনেই আসছে 25শে ডিসেম্বর, খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, আর এখানে একটা দিন কিন্তু খুব সুন্দরভাবে কাটানো যায়।
সামনেই যেহেতু 25শে ডিসেম্বর, চার্চটিকে সুন্দরভাবে সাজানো হচ্ছে। চার্চে ঢুকেই হাতের বাঁদিকে দেখতে পাবেন একটি কাচের মিউজিয়াম, যেখানে রয়েছে এক মাস্তুল। মাস্তুলের এক ইতিহাস আছে। 1655 খ্রিস্টাব্দে এক গ্রীষ্মের সকালে একটি বৃহৎ পর্তুগিজ জাহাজ ব্যান্ডেলে গির্জার ঘাটে এসে পৌঁছায়, কিন্তু এই জাহাজটি বঙ্গোপসাগরের এক প্রবল ঝড়ের মধ্যে পড়েছিল। জাহাজের ক্যাপ্টেন কুমারী মারিয়ার নিকট প্রার্থনা করেন জাহাজকে বাঁচানোর, আর তাকে প্রতিশ্রুতি দেন যদি জাহাজ রক্ষা পায় তাহলে যাত্রাপথে প্রথমেই যে গির্জা দেখতে পাবেন সেখানেই কৃতজ্ঞতার প্রতীক স্বরূপ দান করবেন এক মাস্তুল। সেই 70 ফুট মাস্তুলটি দেখতে পাবেন এই মিউজিয়ামে। চার্চের সামনেই রয়েছে খুব সুন্দর সাজানো গোছানো উদ্যান, যেখানে বিভিন্ন স্ট্যাচুর মাধ্যমে যীশুখ্রিস্টের জীবন কাহিনী তুলে ধরা রয়েছে। গির্জার ভেতরে বিশেষ বিশেষ জায়গায় ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করা বারণ, তো সেটা একটু মাথায় রাখবেন। দাদা, এখানে যে দোকানগুলো কি 12 মাস বসে? আচ্ছা, এমনি ওটা কতদিন থাকে মেলাটা? মানে শীত 3 মাস থাকে, তাই তো? চার্চের পাশে বিভিন্ন দোকান পেয়ে যাবেন। এই দোকানগুলো 12 মাসই বসে। এই মেলাগুলি বসেছে চার্চের পেছনটায়। এই যে চার্চ, তার পেছনেই এই মেলাগুলো বসেছে। এখানে শীতকালে পিকনিকও হয়। এখান থেকে ইমামবাড়াকে নৌকা করে যাওয়া যায়? ও আচ্ছা। তো এখান থেকে ব্যান্ডেল চার্চের পেছনের রাস্তা দিয়ে একদম চলে আসলে এখানে আপনারাই তো নিয়ে যান, তাই তো? ইমামবাড়া যেতে পারে নৌকা করে। আপ ডাউন করলে 300 টাকা, শুধু ছেড়ে দিয়ে আসলে 200 টাকা। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে। এন্ট্রি ফি 20 টাকা। ইমামবাড়া হলো একটি উপাসনা গৃহ। হাজী মোহাম্মদ মহসিন 1841 সালে এই উপাসনা গৃহের নির্মাণ কাজ শুরু করেন। 1861 সালে এটি নির্মাণ সম্পূর্ণ হয়। মোহাম্মদ মহসিন ছিলেন একজন বাঙালি মুসলিম সমাজসেবী। হুগলি মহসিন কলেজ এবং এই ইমামবাড়াটি প্রতিষ্ঠার পেছনে তার অবদান অনস্বীকার্য। এছাড়াও ইমামবাড়াটি বিখ্যাত ঘড়ির জন্য। ঘড়িটি মূল প্রবেশদ্বারে নির্মিত দুটি টাওয়ারের মাঝখানে অবস্থিত, প্রায় 150 ফুট উচ্চতায় রয়েছে। ঘড়ির দুটি কাঁটা আছে, যার সাথে 3টি ঘন্টা আছে, যাদের ওজন যথাক্রমে 80 মণ, 40 মণ ও 30 মণ। ছোট ঘন্টাটি 15 মিনিট অন্তর ব্যবধানে বাজে এবং বড় ঘন্টাটি 1 ঘন্টা বোঝাতে বাজে। ঘড়ির কাঁটা আধ ঘন্টা এগিয়ে নিয়ে যেতে প্রতি সপ্তাহে 2 জন লোকের প্রয়োজন হয়। ঘড়ির চাবির ওজন 20 কেজি। 1852 সালে
11,721 টাকায় এই ঘড়িটি কেনা হয়েছিল। একশো 52টা সিঁড়ি অতিক্রম করে যেতে হবে উপরে, যেখানে ঘন্টাটা রয়েছে। তো ঘড়িটা রয়েছে, তো আমি আর এই রিস্কটা নিচ্ছি না। ঘড়িটা বাজাই তো নিয়মটা একটু বলে দাও। প্রত্যেক 15 মিনিট অন্তর 30 মিনিট 40 মিনিট যে ঘন্টাটা আছে বেলটা বাজবে। হ্যাঁ, মানে 15 হলে একবার বাজবে, 1.5 হলে পরে দুবার বাজবে, 15 হলে 3 বার বাজবে। আর যখন পুরো ঘন্টার সময় হবে 4 বার ওরা মেরে দেবে, তারপরে বড় ঘন্টাটা 4 বার মারবে। এটা হচ্ছে জুবলি ব্রিজ, নৈহাটি ব্যান্ডেল যে ট্রেন যায় এই ব্রিজটার ওপর দিয়ে যায়। এটা হচ্ছে ইমামবাড়ার পেছন দিকটা, ইমামবাড়ার পেছনেই গঙ্গা, ওই যে ট্রেন যাচ্ছে। এই সেই সূর্য ঘড়ি যেখানে সূর্যের আলোতে সময় বোঝা যায়। ইমামবাড়ার পেছনে খাবার দোকান পেয়ে যাবেন। এই ট্রিপে প্রত্যেকটা জায়গায় খাবার দোকান রয়েছে, তো খাবারের জন্য কোনো অসুবিধা হবে না। দেখতে দেখতে আজকে আমাদের শেষ গন্তব্যে চলে এসেছি, লাহিড়ী বাবার আশ্রমে। 25শে ডিসেম্বর থেকে বিভিন্ন অনুষ্ঠান এখানে হবে, তার একটা লিস্ট টাঙিয়ে দিয়েছে। কত রাজহাঁস দেখুন, কত গোলাপ ফুটে আছে। আর একটু ঠান্ডা পড়লে এই গাছগুলো পুরো ভরে ভরে ফুল ফুটবে। এই সমস্ত ফুল গাছ রয়েছে, এই জানুয়ারি মাসের দিকে পুরো ভরে থাকবে ফুলে। বলছি কি এখানে কোনো টাকা নেওয়া হয়? 2 টাকা করে নেওয়া হয়। 2 টাকা করে। এখানে দোলনা আছে বাচ্চাদের চড়ার জন্য, তাছাড়াও আরো অনেক কিছু আছে। বাচ্চারা আসলে খুব আনন্দ করতে পারবে। এটা হচ্ছে অফিস রুম, এখান থেকে সমস্ত কিছু এনকোয়ারি করার হলে এখানে এসে করতে হবে। তো ভেতরে ভিডিওগ্রাফি, ফটো কোনো কিছু অ্যালাউ নেই, সেই জন্য আমরা জিজ্ঞাসা করে আসলাম। আমি সেটা আপনাদের পরে শেয়ার করে দিচ্ছি। ভোগের কুপন কাটার জন্য এবং ঘর বুকিং এর জন্য এই নাম্বারে ফোন করে নিতে পারেন। ভোগের টিকিটের মূল্য 80 টাকা। আপনারা চাইলে এই নির্জন সুন্দর প্রাকৃতিক পরিবেশে একদিন কাটাতেই পারেন। তার জন্য এখানে 4 বেলা খাওয়া আর 2 জন থাকা নিয়ে পড়বে 1200 টাকা। কুড়ি তারিখ থেকে এখানে বিভিন্ন খাবার স্টল অনেক কিছু বসে। তো আগে মন্দিরের ভেতরে হতো, এখন এই জায়গাটা শিফট হয়ে গেছে। মানে আমরা অনেক বছর আগে এসেছিলাম, তখন মন্দিরের ভেতরে ছিল। তো এখন এই জায়গাটার মধ্যে হবে, সেটা 20 তারিখ থেকে বসবে। খাওয়ার দোকান রয়েছে।
বিভিন্ন ধরনের জিনিসও পাওয়া যাচ্ছে। ভেতরে ক্যামেরা, ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই। যখন যেতে হবে এখানে পা ধুয়ে তারপর যেতে হবে ভেতরে। এই লাহিড়ী বাবার আশ্রমটি খোলা থাকে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এখন শীতকাল বলে বিকেল 3:30 থেকে খুলে দেয় সন্ধ্যে 6টা 6:30 পর্যন্ত। আপনারা চাইলেও এসেও ভোগের কুপন কাটতে পারেন। এখানে কোনো পুজো দেওয়ার ব্যবস্থা নেই। দেখতে পাবেন প্রচুর দেবদেবীর মূর্তি। মন্দিরের বাইরে পেয়ে যাবেন বেশ কিছু খাবারের দোকান, গাড়ি পার্ক করারও জায়গা রয়েছে। আপনারা চাইলে এখানে এসে পিকনিকও করতে পারেন, আছে প্রচুর ফাঁকা জায়গা। আমি ডেসক্রিপশন বক্সে স্পট বুকিং এর নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা যদি চান যোগাযোগ করে নিতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন। হুগলি জেলার 4টি দর্শনীয় স্থান আপনাদের সাথে শেয়ার করলাম, যেটি একদিনে ঘুরে আসা সম্ভব। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট কোনো ডেস্টিনেশনে।